আসসালামু আলাইকুম। হামাসকে মোকাবেলার ব্যর্থতার দায়ে পদত্যাগ করতে পারেন ইসরায়েলি সেনাপ্রধান। যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আরও নমনীয় হয়েছে তেল আবিব। হিজবুল্লাহর হামলায় বিধ্বস্ত হয়েছে ইসরায়েলি রাডার স্টেশন। যুক্তরাষ্ট্রের ফিলিস্তিনপন্থী বিক্ষোভ আরও জোরালো হয়েছে। ইউক্রেনকে আরও 2টি প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। রাশিয়া ও চীনের সাথে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াবে ইরান। বিডিভিজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সুরভি দিবা। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। সামরিক গোয়েন্দা প্রধানের পদত্যাগের পর এবার ইসরায়েলি সেনা প্রধানের পদত্যাগের গুঞ্জন উঠেছে। শিগগিরই তিনি পদত্যাগ করবেন বলে ইসরায়েলি মিডিয়ার খবরে বলা হচ্ছে। আনাদুলু বার্তা সংস্থা জানিয়েছে 7 অক্টোবর হামাসের হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ায় ইসরায়েলি নিরাপত্তা সংস্থাগুলোতে তোলপাড় চলছে। ইতোমধ্যেই সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল আহারন হালিভা পদত্যাগ করেছেন। এবার সেনাপ্রধান হার্জি হালেভিও পদত্যাগ করতে পারেন। ইসরায়েলি টেলিভিশন চ্যানেল 12-এর খবরে বলা হয়েছে, সামরিক গোয়েন্দা প্রধানের পদত্যাগের পর এটি স্পষ্ট হয়েছে যে 7 অক্টোবর হামাসের হামলা ঠেকাতে ব্যর্থ হওয়া সব কর্মকর্তাকে বাড়ি ফিরে যেতে হবে, যার শুরুটা হবে সেনাবাহিনীর চিফ অফ স্টাফকে দিয়ে। খবরে বলা হয়েছে, অনেক কর্মকর্তা এ বিষয়ক তদন্তে বিচার বিভাগের হস্তক্ষেপ চেয়েছেন। চ্যানেল 12-এর রিপোর্টে দাবি করা হয়, 7 অক্টোবরের হামলার বিষয়ে তদন্ত কমিটি গঠিত হলে সামরিক গোয়েন্দা প্রধানের সব বিবৃতিতে সেই কমিটির সামনে উপস্থাপন করা হতে পারে এমন আভাস পেয়েই তিনি সেনাপ্রধানের কাছে পদত্যাগপত্র জমা দেন। রিপোর্টে বলা হয়, নিকট ভবিষ্যতে আরও বেশ কিছু উচ্চপদস্থ সেনা কর্মকর্তাকে পদত্যাগ করতে হবে, যার শুরুটা হলো মেজর জেনারেল হালিভাকে দিয়ে। এই তালিকায় আরও আছেন অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান রোনেন বার। পাশাপাশি হালেভির পদে কোনো কর্মকর্তাকে আনা হবে এবং এর প্রভাব ইসরায়েলের নিরাপত্তা ও রাজনীতিতে কি হবে সেটি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। কারণ এতদিন যেসব কর্মকর্তাকে এই পদের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে মনে করা হতো, তাদের অনেকেই ব্যর্থতার দায়ে অভিযুক্ত হতে পারেন। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে ঢুকে নজিরবিহীন হামলা চালায় হামাস সহ গাজা উপত্যকার কয়েকটি প্রতিরোধ সংগঠন। হামলায় সেনা সদস্য সহ 1200-র বেশি ইসরায়েলি নিহত হয় এবং কয়েকশো ইসরায়েলিকে বন্দী করে গাজায় নিয়ে যায় প্রতিরোধ যোদ্ধারা। এই হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ায় তোপের মুখে পড়েছেন ইসরায়েলি সেনা ও গোয়েন্দা কর্মকর্তারা। উত্তর ইসরায়েলের মেরুন বসতি লক্ষ্য করে শনিবার রকেট হামলা চালিয়েছে লেবানন ভিত্তিক প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ। সংগঠনটি এক বিবৃতিতে জানায়, এদিন একযোগে ওই বসতি লক্ষ্য করে কয়েক ডজন কাতিউষা রকেট ছোড়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের আলেকুজাহ, মারকাবা ও সাবরিন শহর লক্ষ্য করে ইসরায়েলি হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি সেনাবাহিনীর একটি ঘাঁটির রাডার স্টেশন ও কেন্দ্রীয় রাডার ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে ইসরায়েল জানিয়েছিল, মাউন্ট মেরন এলাকায় কয়েকটি বসতি লক্ষ্য করে লেবানন থেকে মিসাইল হামলা হয়েছে। সাফসোফা, হাংনোজ, কাফর হোস, বার ইয়োহার মতো বসতিগুলো এই হামলার টার্গেট ছিল। গাজা ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই লেবানন থেকে ইসরায়েল লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। এর কারণে উত্তর ইসরায়েলি শহর ও গ্রামগুলোর বাসিন্দারা গত 6 মাস ধরে বাড়ি ফিরতে পারছেন না। ইসরায়েলি বাহিনীও হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে নিয়মিত হামলা চালাচ্ছে লেবাননে। এই হামলা ও পাল্টা হামলায় উভয় পক্ষের বেশ কিছু লোক নিহত ও আহত হয়েছে। এদিকে গোলা ছুড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের MQ-9 ড্রোন ভূপাতিত করার একটি ভিডিও প্রকাশ করেছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ বাহিনীর সামরিক সম্প্রচার মাধ্যম। ইয়েমেনের সাআদা এলাকার উপর দিয়ে ওড়ার সময় ড্রোনটি ভূপাতিত করা হয়। শুক্রবার ড্রোন ভূপাতিত করার খবর জানায় হুথিরা। সেদিন গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এই ঘোষণা দেন। এরপর ড্রোন ভূপাতিত করার ভিডিও প্রকাশ করা হলো। ভিডিওর শুরুতে আকাশে একটি ড্রোন চিহ্নিত করার দৃশ্য দেখানো হয়। এরপর একটি সারফেস টু এয়ার মিসাইল উৎক্ষেপণ করা হয়। কয়েক সেকেন্ডের মধ্যে ড্রোনটি টার্গেটে আঘাত হানে। অগ্নিকুণ্ডে পরিণত হয় ড্রোনটি। ভিডিওর শেষ দিকে বিধ্বস্ত ড্রোনটিকে দেখানো হয়, যার পাশে দাঁড়িয়ে একজন হুথি যোদ্ধাকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগান দিতে দেখা যায়। তবে কী ধরনের মিসাইল ছুড়ে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে সে সম্পর্কে কোনো বক্তব্য নেই ভিডিওটিতে। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ বন্ধে আবারও আলোচনা শুরু হয়েছে। এই আলোচনায় মধ্যস্থতার জন্য মিশরের একটি দল ইসরায়েলে গেছে। আলোচনা চলছে সৌদি আরবেও। সেখানে যাচ্ছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এছাড়া সৌদি আরবে শুরু হতে যাওয়া ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সহ বিভিন্ন দেশের নেতারা সেখানে যাচ্ছেন। সেখানেও ফিলিস্তিন যুদ্ধ নিয়ে আলোচনা হবে। হামাস বলেছে, তারা ইসরায়েলের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাব পর্যবেক্ষণ করছে। ইসরায়েলের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে কথা বলেন হামাসের উপপ্রধান খলিল আল হাইয়া। তিনি জানান, ইসরায়েলের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাবটি তাদের কাছে পৌঁছেছে। প্রস্তাবটি নিয়ে হামাস এখনও আলোচনা পর্যালোচনা করছে। পর্যবেক্ষণ শেষে তাদের অবস্থান
তুলে ধরবেন। এদিকে দুই ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, চুক্তির প্রথম ধাপ শেষ হওয়ার পর গাজায় স্থিতিশীলতা ফেরাতে আগ্রহী রয়েছেন তারা। এছাড়া হামাসের কিছু দাবি মেনে নেওয়ারও ইঙ্গিত দিয়েছেন তারা, যার মধ্যে অন্যতম হল সাধারণ গাজাবাসীকে তাদের বাড়িঘরে ফিরতে দেওয়া। গাজার মাঝখান দিয়ে তৈরি নতুন করিডোর থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে নেওয়া হবে। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস নিউজের খবরে বলা হয়েছে, জিম্মি চুক্তির অংশ হিসেবে এবারই প্রথমবারের মতো গাজায় যুদ্ধ বন্ধ করার আলোচনার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে ইসরায়েল। মিশরের গোয়েন্দা সংস্থার একটি প্রতিনিধি দল গত শুক্রবার ইসরায়েলে যায় এবং তারা ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত, প্রতিরক্ষা বাহিনী এবং প্রধান গোয়েন্দা সংস্থা মোসাদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে জিম্মি চুক্তি এবং রাফায় ইসরায়েলি সেনাদের সম্ভাব্য হামলার ব্যাপারে আলোচনা করেন। ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, এরপরই যুদ্ধবিরতির নতুন প্রস্তাবটি প্রস্তুত করেছেন মিশর ও ইসরায়েলি প্রতিনিধিরা। এতে তারা হামাসের দাবি দাওয়াগুলো বিবেচনায় নিয়েছেন এবং কোন কোন দাবি মেনে নেওয়া যায় সে ব্যাপারে কথা হয়েছে। ইসরায়েল হামাসের কাছে যে নতুন প্রস্তাব দিয়েছে তাতে বলা হয়েছে, চুক্তির দ্বিতীয় ধাপে গাজায় স্থিতিশীলতা ফিরিয়ে আনা হবে, যেটি প্রথম ধাপের পর হবে। পুলিশ দমন পীড়ন সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ইসরায়েল বিরোধী ছাত্র বিক্ষোভ চলছে। কলাম্বিয়া ইউনিভার্সিটির অনুসরণ করে দেশটির বিভিন্ন ক্যাম্পাস জুড়ে কমপক্ষে 40টি ফিলিস্তিনপন্থী প্রতিবাদ শিবির গড়ে উঠেছে। বিক্ষোভ সামাল দিতে পারছে না কর্তৃপক্ষ। এপ্রিলের মাঝামাঝি থেকে শুরু হওয়া এই বিক্ষোভ থেকে এখন পর্যন্ত 700-র বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্রের পুলিশ। গাজায় গত 6 মাস ধরে ইসরায়েলি গণহত্যায় ওয়াশিংটনের সমর্থনের বিরুদ্ধে এই বিক্ষোভ প্রথম শুরু হয় কলাম্বিয়া ইউনিভার্সিটিতে। এরপর ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে দেশটির নানা প্রান্তে। এক পর্যায়ে শিক্ষার্থীদের সাথে বিক্ষোভে যোগ দেয় শিক্ষক, বুদ্ধিজীবী ও সমাজকর্মীরা। মার্কিন সংবাদ মাধ্যমগুলো বলছে, নিউ ইয়র্কে কলাম্বিয়া ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে এখন পর্যন্ত 108 বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া কানেকটিকাটের ইয়েল ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে 44 জন, লস এঞ্জেলসের ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া থেকে 93 জন, বোস্টনের এমারসন কলেজ থেকে 118 জন, একই শহরের নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে 102 ও অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে 69 জনকে আটক করা হয়েছে। বিভিন্ন জায়গায় শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর পুলিশ নির্যাতনের ঘটনা ঘটেছে। পুলিশের নৃশংস আচরণের বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ইতোমধ্যেই। জর্জিয়ার একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর পুলিশের স্টানগান ও টিয়ার গ্যাস ব্যবহারের ঘটনা ঘটেছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। শনিবার জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি প্রশাসনের বিক্ষোভকারীদের বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনের অভিযোগ তুলেছে। অন্যদিকে শিক্ষার্থীরা বলছে, তাদের বিক্ষোভকে ইহুদি বিদ্বেষী হিসেবে তুলে ধরে ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে। এদিকে নিউ ইয়র্ক ইউনিভার্সিটির শিক্ষার্থীদের তাঁবু পুলিশ সরিয়ে দিলে তারা গাজার প্রতি সংহতি জানিয়ে নতুন জায়গায় তাঁবু খাটিয়েছে বলে জানিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম। শিকাগোর নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলোতে অবস্থান কর্মসূচি শুরু করেছে। তাদের দাবি, ইসরায়েলের সাথে বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রশাসনের সম্পর্ক বাতিল করতে হবে। ইউক্রেনকে আরও 2টি প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। $600 কোটি একটি সহযোগিতা প্যাকেজের অধীনে এই প্রতিরক্ষা সরঞ্জাম দেওয়া হবে বলে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন। তার ভাষায়, এটি হবে যুদ্ধ শুরুর পর কিয়েভকে দেওয়া সবচেয়ে বড় বাজেটের সামরিক সহযোগিতা। এক সপ্তাহের মধ্যে এটি ইউক্রেনের জন্য দ্বিতীয় দফা মার্কিন সহযোগিতা প্যাকেজ। এর 2 দিন আগে বহুল প্রতীক্ষিত $610 কোটি সহায়তা বিলে সই করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। নতুন এই প্যাকেজের মধ্যে আরও রয়েছে ন্যাশনাল অ্যাডভান্সড সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম বা নাসামস। এছাড়া থাকবে এয়ার ডিফেন্স সিস্টেমের গোলা, অন্যান্য মিসাইল ও রাডার সিস্টেম। শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মিত্র দেশগুলোর নেতাদের একটি ভার্চুয়াল বৈঠকে আরও প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম চেয়েছেন। রাশিয়ার বিমান হামলা ঠেকাতে এই প্রতিরক্ষা সরঞ্জাম জরুরি বলে তিনি উল্লেখ করেন। জেলেনস্কি বলেন, ইউক্রেনকে সুরক্ষা দিতে অন্তত 7টি প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম দরকার। এগুলোই এখন রাশিয়ার হামলা থেকে মানুষের জীবন বাঁচাতে পারে। গত কিছুদিন ধরেই রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ব্যাকফুটে রয়েছে ইউক্রেনের বাহিনী। তাদের গোলা বারুদের সংকট শুরু হয়েছে। এছাড়া বৃদ্ধি পেয়েছে রাশিয়ার বিমান হামলা। এমন পরিস্থিতিতেই নতুন সহযোগিতার ঘোষণা দিল পেন্টাগন। চীন ও রাশিয়ার সাথে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করতে চলেছে ইরান। সম্প্রতি দেশ দুটির প্রতিরক্ষা মন্ত্রীদের সাথে পৃথক বৈঠক করেছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আশতিয়ানি। এসব বৈঠকে দেশটির মধ্যে প্রতিরক্ষা বিষয়ে সহযোগিতা আরও জোরদার হওয়ার ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে জানিয়েছে ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজ।
খবরে বলা হয়, কাজাখস্তানের রাজধানী আস্তানায় সাংহাই সহযোগিতা সংস্থার প্রতিরক্ষা মন্ত্রী পর্যায়ের সম্মেলনের ফাঁকে চীন ও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীদের সাথে পৃথক বৈঠক করেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগুর সাথে বৈঠকে রাশিয়া ও ইরানে সন্ত্রাসী হামলার নিন্দা জানান রেজা আশতিয়ানি। তিনি বলেন, পশ্চিমা দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র, সন্ত্রাসী গ্রুপগুলোকে সমর্থন দেয়ায় এসব হামলার ঘটনা ঘটছে। বৈঠকে তেহরান ও মস্কোর মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা ছাড়াও আঞ্চলিক স্থিতিশীলতা, নিরাপত্তা ও একতরফা নীতির বিরুদ্ধে অবস্থান সহ বিভিন্ন ইস্যুতে একযোগে কাজ করার ব্যাপারে আলোচনা হয়। সন্ত্রাসবাদ, উগ্রবাদ ও বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে লড়াইয়েও পরস্পরকে সহযোগিতার অঙ্গীকার করে দুই দেশ। একই দিন চীনা প্রতিরক্ষা মন্ত্রী ডং জুনের সাথে বৈঠকে গাজা উপত্যকায় আগ্রাসন সহ মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার জন্য ইহুদিবাদী সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থনকে দায়ী করেন ইরানি প্রতিরক্ষা মন্ত্রী। ডং জুন দ্রুত গাজায় যুদ্ধবিরতি কার্যকর করা এবং মানবিক ত্রাণ সহায়তা জোরদার করার আহ্বান জানান। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দুই দেশের মধ্যে নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিষয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বৈঠকে। ইরান ও রাশিয়া অনেক দিন ধরেই প্রতিরক্ষা ও নিরাপত্তা ইস্যুতে একযোগে কাজ করছে। দেশ দুটি অভিন্ন শত্রু যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বৈশ্বিক প্রভাব মোকাবেলার লড়াইয়ে পরস্পরকে সহযোগিতা করে আসছে। চীনের সাথেও সুসম্পর্ক রয়েছে মস্কো ও তেহরানের। দেশ তিনটি গত কয়েক বছর ধরে বহুমেরুর বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার যে লক্ষ্যের কথা বলছে, তার কেন্দ্রবিন্দুতে রয়েছে যুক্তরাষ্ট্রের একক আধিপত্য খর্ব করা। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।